বন্ধুরা, চলে এলাম নতুন একটি মুভি নিয়ে। আজ কথা বলবো ডিসেম্বর 2022 সালে মুক্তিপ্রাপ্ত হলিউড মুভি দ্য পেল ব্লু আই নিয়ে, যা 2003 সালে প্রকাশিত লুইস বার্ডের দ্য পেল ব্লু আই উপন্যাস অবলম্বনে নির্মিত। নির্মাতা স্কট কুপার। মার্ডার মিস্ট্রি বা গোয়েন্দা কাহিনী নির্ভর মুভির একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে। এই যেমন ধরুন, আপনি স্ক্রিনে যাকেই দেখবেন তাকেই সন্দেহ করতে থাকবেন, অথবা আপনার ট্যালেন্ট প্রমাণের জন্য খুঁজবেন কে আসল খুনি। চলুন শুরু করি। বন্ধুরা, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো, সেই সাথে একটা কমেন্ট এবং লাইক। চলে যাচ্ছি মুভিতে। প্রখ্যাত রাইটার এডগার অ্যালান পোয়ের একটি উক্তির মধ্য দিয়ে সিনেমাটি শুরু হয়। পরের দৃশ্যে মৃত একজনকে গাছের সাথে ঝুলে থাকতে দেখা যায়, যে রহস্য মুভির কোনো এক দৃশ্যে উন্মোচিত হবে। দেখতে থাকুন। কোনো এক শীতের সকালে নদীর পানিতে একজনকে কিছু একটা পরিষ্কার করতে দেখা যায়। ব্যক্তিটি ডিটেকটিভ ল্যান্ডর, নাম করা গোয়েন্দা, যিনি নিউ ইয়র্ক পুলিশের হয়ে কাজ করতেন। ল্যান্ডর হিসকক নামে ইউএস আর্মির একজন ক্যাপ্টেনকে অপেক্ষা করতে দেখেন। হিসকক জানায় ল্যান্ডরকে আর্মি একাডেমিতে তলব করা হয়েছে। বিষয়টি জরুরি, কী কারণে তলব করা হয়েছে তা সেখানে গেলে একাডেমি প্রধান তাকে বলবেন। এর পরের দৃশ্যে ল্যান্ডরকে নিউ ইয়র্কের হ্যাডসন ভ্যালিতে অবস্থিত আর্মি একাডেমিতে দেখা যায়। একাডেমি প্রধান ল্যান্ডরের ভূয়সী প্রশংসা সহ তার কর্তৃক জটিল জটিল সব কেসের রহস্য উন্মোচনের কাহিনী বলতে থাকেন। তিনি এটা বোঝান যে ল্যান্ডর সম্পর্কে তার সব জানা। সেখানে ল্যান্ডরের মেয়ে ম্যাটির প্রসঙ্গ উঠলে সবাই চুপ হয়ে যায়, যে 3 বছর আগে নিরুদ্দেশ হয়েছিল। কর্নেল ম্যাটির নিরুদ্দেশ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। এই সময় ক্যাপ্টেন হিসকক বলে, একাডেমিতে লেরয় ফ্রাই নামের এক ক্যাডেটকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। লেরয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেও মর্গ থেকে তার হৃৎপিণ্ডটি কেটে নেওয়া হয়েছে, আর এই রহস্য উন্মোচনের জন্যই তাকে এখানে ডাকা হয়েছে। মর্গের ডাক্তার মার্কুইসের উপস্থিতিতে তাদেরকে লেরয় ফ্রাইয়ের ডেড বডি পরীক্ষা করতে দেখা যায়। ল্যান্ডরের জিজ্ঞাসায় ডাক্তার মার্কুইস জানায়, হৃৎপিণ্ড কাটার জন্য তার মতো সার্জন বা প্রফেশনাল হবার দরকার নেই। তিনি জানান তার লাইফে কোনো মহিলাকেও এ ধরনের কাজ করতে দেখেননি, এবং এই হৃৎপিণ্ড কন্টেনার, মসলিন বা নিউজপেপার জাতীয় কিছুতে পেঁচিয়ে বরফ দিয়ে সংরক্ষণ করা যেতে পারে। ওই সময় বাইরে ক্যাডেটদেরকে প্রশিক্ষণ নিতে দেখা যায়। কর্নেল এবং ল্যান্ডর পাশাপাশি হাঁটছিলেন। কর্নেল ল্যান্ডরকে বলে সে যেন অবশ্যই কিছু করে, তা না হলে মার্কিন সিনেটে এই একাডেমি বন্ধের প্রস্তাব উঠতে পারে। ল্যান্ডর ক্যাপ্টেন হিসকককে সাথে নিয়ে সেই ক্রাইম সিনে যায়, যেখানে লেরয়কে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। ওই রাতে কর্তব্যরত গার্ডকেও সেখানে ডাকা হয়। গার্ড জানায়, ওই রাতে গার্ড রুমে যাওয়ার সময় সে একটা শব্দ শুনতে পায়। ছুটে এসে লেরয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। গার্ড দাবি করে ফেয়ার মৃত্যু কোনো আত্মহত্যা না, কারণ তার পা এমনভাবে মাটিতে লেগেছিল যেন চেয়ারে কেউ বসে আছে। ল্যান্ডর এবং হিসকক লেরয় ফ্রাইয়ের মৃত বডি এক্সামিন করে। সে লেরয় ফ্রাইয়ের ঘাড়ের পিছনের পেরিটাল অংশে জখম এবং গলায় দাগ দেখতে পায়, যা ডাক্তার মার্কুইস দেখতে পায়নি বলে জানান। ল্যান্ডর লেরয়ের হাতে শক্ত করে ধরে থাকা একটা ছেঁড়া চিরকুট পায়। বুঝতে পারে যে লেরয়ের মাথার পিছনে আঘাত করে গলায় রশি দিয়ে পেঁচিয়ে হত্যা করা হয়েছে। হিসকক প্রতিদিন তাকে রিপোর্ট করতে বলে এবং নির্দেশ দেয় বিষয়টি যেন সে কারোর সাথে শেয়ার না করে। ল্যান্ডরকে আবারও ক্রাইম সিন পরিদর্শন করতে দেখা যায়, যেখানে তার লাশ পাওয়া গিয়েছিল। হঠাৎ সেখানে একজন ক্যাডেট উপস্থিত হয়ে দ্রুত কিছু কথা বলে। ক্যাডেট দাবি করে ল্যান্ডর যাকে খুঁজছে সে একজন কবি। এই কথা বলে ক্যাডেট সেখান থেকে চলে যায়। এই ক্যাডেট ছিল এডগার অ্যালান পো, অর্থাৎ সেই বিখ্যাত আমেরিকান সাহিত্যিক, গোয়েন্দা কাহিনীর জনক এডগার অ্যালান পো। দর্শক, এখানে বলে রাখি, এই গল্পে যে এডগার অ্যালান পোর কাহিনী বলা হয়েছে তা আসলে তার রিয়েল লাইফ থেকে নেওয়া হয়নি। এই গল্পের প্রয়োজনে এই কাহিনী সৃষ্টি করা হয়েছে। এরপর ল্যান্ডর দ্বিতীয় ঘটনার রাতে মর্গ পাহারার দায়িত্বে থাকা গার্ডের সাথে কথা বলে। গার্ড জানায় ওই দিন রাত 2:30 পর্যন্ত তেমন কিছুই হয়নি, কিন্তু হঠাৎ একজন অফিসার তাকে ছুটি দিয়ে দেয়, যা তার কাছে অস্বাভাবিক লেগেছিল। গার্ড ওই অফিসারের নাম বলে না, কিন্তু তার বাম কাঁধের একটা র্যাঙ্ক ব্যাজ মিসিং ছিল বলে জানায়। ল্যান্ডরকে একটা লোকাল বারে দেখা যায়, যেখানে ক্যাডেট পো ছিল। ল্যান্ডর তার কাছে গিয়ে জানতে চান ওই দিন কেন সে একজন কবিকে খোঁজ করতে বলেছিল। পো বলে তা ছিল সিম্বলিক অর্থে। সে ল্যান্ডরকে কবিতা, গান এবং বাইবেলের উক্তি শোনায়। কবিতার প্রসঙ্গ আসায় ল্যান্ডর জানায় সে কবিতা পছন্দ করে না। পো ল্যান্ডরকে বলে সে যেন লেরয়ের ঘনিষ্ঠ ক্যাডেট লাউব্রোকে জিজ্ঞাসাবাদ করে। পরের দিনই ক্যাডেট লাউব্রোকে হিসককের রুমে ডাকা হয়। লাউব্রো জানায় লেরয় ফ্রাই তার রুমমেট ছিল, তার সাথে তার ভালো বন্ধুত্বও ছিল, কিন্তু লেরয় ফ্রাই কিছু খারাপ ক্যাডেটদের সাথে মিশতে থাকে, যার কারণে সে তার সাথে সম্পর্ক রাখেনি। সেখানে আরেকজন ক্যাডেট ছিল, যে ওই রাতে লেরয়কে দ্রুত যেতে দেখে জিজ্ঞাসা করেছিল সে কোথায় যাচ্ছে। লেরয় তাকে জানিয়েছিল কাজ আছে।
হন্তদন্ত হয়ে একজন অফিসিয়ালকে চিরকুট হাতে প্রবেশ করতে দেখা যায়। হিচকক জানতে পারে একটি গরু এবং একটি ভেড়াকে একইভাবে হত্যা করে তাদের হৃৎপিণ্ড কেটে নেওয়া হয়েছে। হিচকক দ্রুত ঘোষণা দেয় যে ক্লাস, খাবার এবং প্রার্থনা ব্যতীত কোনো ক্যাডেট বের হতে পারবে না। অর্থাৎ একাডেমিতে এক প্রকার কারফিউ জারি করা হয়। কিন্তু পরের দিন গোপনে পো ল্যান্ডরের সাথে দেখা করে এবং দাবি করে লেরয়ের সাথে তার কখনোই কথা হয়নি। ল্যান্ডর পোকে তার সহকারী হিসেবে নিয়োগ দেয় এবং লেরয়ের হাতে পাওয়া চিরকুটের রহস্য উদ্ঘাটন করতে বলে। একদিন রাতে ল্যান্ডরকে তার মেয়ে ম্যাটিকে স্মরণ করতে দেখা যায়। পো সেখানে এসে চিরকুটের রহস্য উদ্ধার হয়েছে বলে দাবি করে। পো বলে চিরকুটের মাধ্যমে লেরয়কে নদীর কিনারায় ডাকা হয়, যার সাথে কোনো নারীর সম্পৃক্ততা থাকতে পারে। ল্যান্ডর পোয়ের এক্সপ্লানেশন শুনে খুবই অবাক হয় এবং ধন্যবাদ জানায়। পো আরও বলে ফ্রায়ার মৃত্যুর দিন সকালে তার মাথায় এক অদ্ভুত কবিতা আসে, যে কবিতায় একজন নারীর উপস্থিতি ছিল। পো দাবি করে এই কবিতা তার মা তাকে স্বপ্ন দেখিয়েছে, যে 20 বছর আগে মারা গিয়েছে। ল্যান্ডর এই কথা শুনে আরও অবাক হয়। ওই দিন রাতে ল্যান্ডো তার বান্ধবী প্যাস্টির কাছে পোয়ের বিষয়ে জানতে চায়। প্যাস্টি বলে পো খুব ভালো ছেলে, তবে বেশি কথা বলে। ল্যান্ডর পেস্টিকে পোয়ের সেই কবিতার কথা বলে এবং বলে পো দাবি করেছে এই কবিতা লেরয় এর মৃত্যুর সাথে সম্পর্কিত। ল্যান্ডরকে আবার মর্গে দেখা যায় যখন সে হাত দিয়ে বরফ নাড়তে থাকে, কারণ সে ভাবতে থাকে কাটা হৃৎপিণ্ড সংরক্ষণের জন্য অবশ্যই বরফের প্রয়োজন। এদিকে একাডেমিতে কারফিউ জারি থাকায় পোয়ের জন্য একটা চিরকুট লিখে নিকটের একটা বরফ ফ্যাক্টরিতে যায়। সেখানকার বেসমেন্টে কোনো একটা রিচুয়াল অনুষ্ঠিত হতে দেখে পরীক্ষা করে। চিরকুটের সূত্র ধরে পো উপস্থিত হয়। ল্যান্ডর একটা সার্কেল এবং ট্রায়াঙ্গেল দেখিয়ে বলে এখানে ফ্রায়ার হৃৎপিণ্ড রেখে রক্ত এবং মোম জ্বালিয়ে একটা রিচুয়াল অনুষ্ঠিত হয়েছে। ল্যান্ডর রিচুয়াল বিষয়ে জানার জন্য তার ফ্রেন্ড সিম্বল স্পেশালিস্ট প্রফেসর জন পেপের কাছে যায়। নোটবুকে আঁকা সিম্বলটি প্রফেসরকে দেখালে প্রফেসর বলে এটি কালো জাদুর সাথে সম্পর্কিত। প্রফেসর ব্যাখ্যা করে কিভাবে ওই ধরনের রিচুয়াল অনুষ্ঠিত হয়। তিনি ফ্রেঞ্চ ভাষায় লেখা 17 শতকের একটি বইয়ের নাম বলেন যা সেখানে ছিল। প্রফেসর জানায় এই বইয়ের লেখক একজন উইস হান্টার ছিল, কিন্তু তিনি হেনরি লি ক্লার্ক নামের আরেকজনের নাম এবং ডিসকোর্স দ্য ডিয়াবলে নামের একটি বইয়ের কথা বলেন। তিনি জানান ওই বইয়ে অমরত্বের কথা বলা আছে। প্রফেসর দাবি করেন এই বই ধ্বংস করা হলেও 2-3 ভলিউম আজও কোথাও না কোথাও আছে, যা তার জানা নেই। পো চেক করতে গিয়ে দেখে শয়তানের পূজার জন্য ফাঁস দেওয়া মানুষের হৃৎপিণ্ড প্রয়োজন, যা লেরয়ের ঘটনাকে ইঙ্গিত করে। পো রহস্য উদ্ঘাটনের জন্য লেরয়ের ঘনিষ্ঠজনদের সাথে সখ্যতা গড়ে তোলে এবং ডাক্তার মার্কুইসের ছেলে ক্যাডেট আর্টিমাসের সাথে পরিচয় হয়। পো ওই রাতে আর্টিমাসদের সাথে দেখা করে ড্রিঙ্কস করে, যেখানে ব্যালিঞ্জার নামে একজন ক্যাডেট ছিল। ওই রাতে ফেরার সময় হিচকক পোকে দেখে ফেলে এবং সতর্ক করে, কারণ একাডেমিতে কারফিউ চলছিল। এর মাঝে পোকে দেখা যায় ল্যান্ডরের কটেজে। সে ল্যান্ডরের বইয়ের সংগ্রহ দেখে অবাক হয়। বাইরনের একটা কবিতার বই দেখে ল্যান্ডরকে জিজ্ঞেস করে তোমার না কবিতার পছন্দ? ল্যান্ডর বলে এই বইটি তার মেয়ে ম্যাটির, যে 3 বছর আগে হারিয়ে গেছে। এর মধ্যে লেরয় ফ্রায়ের ফিউনারেল অনুষ্ঠিত হয়, যেখানে লেরয়ের মা উপস্থিত ছিল। ফিউনারেল শেষে লেরয়ের মা ল্যান্ডরকে লেরয়ের ব্যবহৃত ডায়েরিটি দিয়ে দেয়। লেরয়ের মায়ের জোরাজুরিতে সে সেটি গ্রহণ করে। পরের দিন একাডেমির গেটে ডাক্তার এবং তার স্ত্রীকে দেখা যায়। ডাক্তারের স্ত্রী জেসে পড়ে ল্যান্ডরের বিপত্নিক হওয়া সহ তার মেয়ে ম্যাটিকে নিয়ে কথা বলে। এক রাতে পো সহ কয়েকজন ক্যাডেটকে আর্টিমাসদের বাসায় ডিনারের দাওয়াত দেওয়া হয়। সেখানে আর্টিমাসের বোন লিয়া পিয়ানো বাজিয়ে শোনায়। পো টমাস গ্রের প্রিয় একটা কবিতা পাঠ করে লিয়ার প্রশংসা করে। লিয়াও পো এর প্রশংসা করে। লিয়া অসুস্থ থাকায় সেখান থেকে চলে যেতে গেলে পো তার পিছু নেয়। উপরে গিয়ে পো আবারও লিয়ার পিয়ানো শুনতে চাইলে লিয়া জানায় সে স্যাটারডেতে ব্যস্ত থাকবে। সেখানে লিয়ার অর্ডারলি এসে ফ্রেঞ্চ ভাষায় কিছু বললে পো ফ্রেঞ্চ ভাষায় জবাব দেয়। লিয়া বলে তুমি ভালো ফ্রেঞ্চ বলতে পারো। লিয়াও ফ্রেঞ্চ ভাষায় পোয়ের সাথে কথা বলে, অর্থাৎ লিয়াও ফ্রেঞ্চ জানতো তা বোঝা যায়। এরপর ল্যান্ডরকে দেখা যায় লেরয়ের ডায়েরির পাতা উল্টাতে। সে ডায়েরি থেকে কিছু একটা উদ্ধারের চেষ্টা করছিল। পো লিয়াকে নিয়ে কবরস্থানে ঘুরতে যায়, যে জায়গাটা তার খুব প্রিয় ছিল। হঠাৎ লিয়াকে কাশতে দেখা যায়। সে বলে কিছু একটা নিয়ে সে ভীত। লিয়া বরফের উপর পড়ে যায় যখন তাকে খুবই অস্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু সে দ্রুতই স্বাভাবিক হয়। আসলে অস্বাভাবিকের বিষয়টি রোগ নয়, বরং অন্য কিছু ছিল। ওই রাতে পো যখন ব্যারাকে ফিরছিল, হঠাৎ তার উপর ব্যালিঞ্জার আক্রমণ করে। সেখানে ল্যান্ডর এসে পোকে উদ্ধার করে। ব্যালিঞ্জারকে বলতে শোনা যায় পো যেন তার লিয়ার কাছ থেকে দূরে থাকে। পরের দৃশ্যে ল্যান্ডর এবং পো একসাথে ড্রিঙ্ক করছিল, যখন পো ল্যান্ডরের অনেক প্রশংসা করে। পরের দিন সকালে হিচকক
হন্তদন্ত হয়ে ছুটে এসে জানায় ব্যালিঞ্জারকে পাওয়া যাচ্ছে না। সার্চ করে মৃত ব্যালিঞ্জারকে পাহাড়ের উপর থেকে হাত বাঁধা, হৃৎপিণ্ড এবং জেনিটাল কাটা অবস্থায় পাওয়া যায়। কর্নেল খুব রেগে যায়, কারণ প্রায় 1 মাসেও খুনিকে ধরা যায়নি, উল্টো আরেকজন মার্ডার হয়েছে। হিচকক ল্যান্ডোরের কাছে জানতে চায় এই কাজ পোয়ের দ্বারা সম্ভব কিনা। হিচকক এবং কর্নেল জানায় ব্যালিঞ্জার এবং লেরয় দুজনের সাথে পোয়ের ঝামেলা হয়েছিল, কিন্তু ল্যান্ডোর জানতো পোয়ের সাথে লেরয়ের কোনো সম্পর্ক ছিল না, যা সে নিজেই দাবি করেছিল। হিচকক, কর্নেল এবং ল্যান্ডোরের মধ্যে তর্ক হয় এবং ল্যান্ডোর রেগে গিয়ে সবকিছুর জন্য আর্মি একাডেমিকে দোষারোপ করে। ল্যান্ডোর পোকে জিজ্ঞাসা করে কেন সে ওই দিন বলেছিল যে সে ফ্রাইকে চিনে না। পো মিথ্যা বলার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং জানায় ফ্রাই বা ব্যালিঞ্জারের মৃত্যু তার হাতে হয়নি। পো বলে তার অদ্ভুত চেহারার জন্যই বরং বারবার তাকে অপদস্থ হতে হয়েছে। ল্যান্ডোর তাকে বলে সে যেন কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকে। এদিকে ডাক্তারের বাসায় ল্যান্ডোর এবং পোকে ডিনারের জন্য ইনভাইট করা হয়। খাবার টেবিলে আর্টিমাসের কথা রাগ করে মিসেস মার্কুইস উঠে যায়। একটু পরে লিয়াকে উঠে যেতে দেখা যায়। ডাক্তার মার্কুইস ল্যান্ডোরকে তার স্টাডি রুমে নিয়ে যায়। স্টাডি রুমে গিয়ে ল্যান্ডোরের একটা পশুর মাথা এবং বইয়ের শেল্ফের দিকে চোখ যায়। সেখানে সে হেনরি লি ক্লার্কের 17 শতাব্দী সেই ডিসকোর্স দি ডায়াবলে বইটি দেখতে পায়, যার কথা প্রফেসর পেপে বলেছিলেন। সবাই লিয়ার পিয়ানো শুনতে গেলে ল্যান্ডোর বাড়িটা ঘুরে দেখা শুরু করে। একটি সিক্রেট কক্ষে ওই কোডটি দেখতে পায়, যার লেফট শোল্ডারে র্যাং ব্যাস মিসিং ছিল। ল্যান্ডোরে বুঝতে বাকি থাকে না যে লেরয়ের হৃৎপিণ্ড চুরিতে এই পরিবারের হাত আছে। ওই সময় হঠাৎ ডাক্তারের বাসায় হিচকক হাজির হয় এবং বলে আরেকজন ক্যাডেট মিসিং। ল্যান্ডোর পরীক্ষা নিরীক্ষা করে জানায় ওই ক্যাডেট একাই পালিয়েছে, যার নাম ছিল স্টর্ট। ল্যান্ডোর জানায় ফ্রাইয়ের ডায়েরির লেখা অনুযায়ী ফ্রাই, ব্যালিঞ্জার এবং স্টর্ট খুব ঘনিষ্ঠ ছিল। স্টর্ট ভেবেছে এবার হয়তো খুনি তাকে মেরে ফেলবে। ল্যান্ডোর আবার প্রফেসর পেপের সাথে দেখা করে এবং হেনরি লি ক্লার্কের বই বিষয়ে বিস্তারিত জানতে পারে। সে প্রফেসরকে ধন্যবাদ জানিয়ে দ্রুত ডাক্তার মার্কুইসের বাসায় আসে। ডাক্তারকে তার রিডিং রুমে পাওয়া যায়। ল্যান্ডোর বলে এই বাসায় সবকিছু উল্টাপাল্টা। ল্যান্ডোর দেওয়ালে ফাদার হেনরি লি ক্লার্কের ছবি দেখিয়ে উইসক্রাফটের কথা টানেন। তার দাবি লিয়া যখন কাশি দেয় তখন সে ফাদার হেনরি লি ক্লার্কের দ্বারা পরিচালিত হয়ে থাকে। ডাক্তার রেগে গেলে সেলফে থাকা হেনরি লি ক্লার্কের ডিসকোর্স দি ডিয়াবলা বইটি বের করে। ডাক্তার সব স্বীকার করে এবং বলে লিয়াকে বহু জায়গায় চিকিৎসা করানো হয়েছে, কিন্তু কিছুতেই সে সুস্থ হয়নি, যার কারণে তার 14 পুরুষ হেনরিকে স্মরণ করা হয়েছে, যাতে লিয়া এখন ভালো আছে। তার দাবি লেরয় তো মারাই গিয়েছে, তার হৃৎপিণ্ডটা নিলে কি এমন ক্ষতি। ল্যান্ডোর জানায় উইসক্রাফট সিরিয়াস ক্রাইম। বাড়িতে ডাক্তারের বাকি পরিবার উপস্থিত না থাকায় ল্যান্ডোর জানতে চান তারা কোথায়, কারণ ল্যান্ডোর বুঝতে পারে পো তাদের শিকারে পরিণত হতে যাচ্ছে। ডাক্তারের কাছে তথ্য পেয়ে তারা সেই বরফ কলে যায়। লিয়াকে দেখা যায় পোয়ের উপর এক্সপেরিমেন্ট করতে। তাকে আগে হিপনোটাইজ করা হয়েছিল এবং শয়তানকে আহ্বান করা হয়। আর্টিমাস পোয়ের হৃৎপিণ্ড কাটতে যাবে, ওই সময় সেখানে ল্যান্ডোর হাজির হয়। পোকে বাঁচাতে গেলে লিয়া এবং আর্টিমাস বেসমেন্টের ছাদ ভেঙে আগুনে পুড়ে মারা যায়। এই ঘটনার আগে ডিনার দিন পোকে দেখা যায় সে লিয়াকে দ্য পেল ব্লু আই কবিতা শোনাচ্ছে, যখন সে লিয়ার প্রেমে পড়ে তার জন্য সবকিছু করতে পারে বলে জানিয়েছিল। পোকে চিকিৎসা দেওয়া হয়। হিচকক বলে ডাক্তার রিজাইন দিয়েছে। হিচকক তার সাথে কর্নেলের অস্থিরতা এবং দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে। কর্নেলও দুঃখ প্রকাশ করে এবং ল্যান্ডোরকে ধন্যবাদ দেয়। ডাক্তার পদত্যাগ করে। সন্তান হারানোর জন্য মিসেস মার্কুইসকে কোনো শাস্তি দেওয়া হয় না। পোকে ল্যান্ডোরের কটেজের সামনে দেখা যায়। তাদের মধ্যে কথা হলে পো বলে সে ম্যাটির বিষয়ে সব জানে। সে বলে গত রাতে সে স্বপ্ন দেখেছে যে 2টি চিরকুটের মধ্যে একটি যোগসূত্র আছে। সে ব্যাখ্যা করে লেরয় এবং ল্যান্ডোর কর্তৃক দেওয়া চিরকুট একই ব্যক্তির লেখা। পো বলে সে সুস্থ হয়ে ল্যান্ডোরের বান্ধবী প্যাস্টির সাথে দেখা করেছে। পো ল্যান্ডোরের কাছে জানতে চায় কেন সেই কথা তাকে বলেন। পো অনেক প্রশ্ন করে। পরের দৃশ্যে দেখা যায় ল্যান্ডোর কিভাবে লেরয়কে হত্যা করে। পো লিয়া মারা যাবার জন্য ল্যান্ডোরকে অভিযুক্ত করে। সে বিশ্বাসই করতে চায় না যে লেরয়, ব্যালিঞ্জার এবং স্টার্ট ম্যাটিকে রেপ করেছিল। ল্যান্ডোর প্রমাণ হিসেবে লেরয়ের লকেট দেখায় এবং তার ডায়েরির কাহিনী বলে। এখন প্রশ্ন দেখা দিতে পারে ল্যান্ডোরের মতো ঝানু গোয়েন্দা কেন পোয়ের কাছে ধরা পড়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, ল্যান্ডোর ইচ্ছে করে 2টি চিরকুট পোকে দিয়েছিল। সে চেয়েছিল কোনো একটা প্রমাণ থাকুক, কিন্তু একাডেমি কর্তৃক ল্যান্ডোরকে হায়ার করা বা মার্কুইস পরিবারের ইনভলভমেন্ট একেবারে অপ্রত্যাশিত ছিল। এরপর পো তার কাছে থাকা চিরকুট 2টি পুড়িয়ে ফেলে। ল্যান্ডোরকে ফুপিয়ে কাঁদতে দেখা যায়। ল্যান্ডোর পোকে বলে ওই দিন লেরয়দের সাথে ম্যাটির দেখা না হয়ে যদি পোয়ের সাথে দেখা হতো, হয়তো আজ তারা একটি পরিবারের সদস্য হয়ে থাকতে পারত। পো
ও ল্যান্ডোরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। ফ্ল্যাশব্যাকে ম্যাটিকে এবং রিয়েল লাইফে ল্যান্ডোরকে দেখা যায় যখন ল্যান্ডোর ম্যাটির ব্যবহৃত রিবন সেই ক্লিপ থেকে উড়িয়ে দিচ্ছিল যেখানে ম্যাটি আত্মহত্যা করেছিল। দর্শক, শুনলেন মুভিটি চিত্রনাট্য। এখন আসে মুভিটির কিছু বিষয় নিয়ে। যেমন আপনি যদি ক্রিশ্চিয়ান বেলের একজন ভক্ত হন এবং তাকে প্রোটাগনিস্ট চরিত্রে দেখেই ওয়াও বলে মুভি দেখতে বসে পড়েন, তাহলে ওই লেভেলের এক্সপেকটেশন পূরণে এই মুভি ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। আবার এই মুভির প্রথম টুইস্ট আনভেলিংটাও হালকা ছিল, কি যেন নেইটাই, এবং তখনই স্ক্রিন টাইম দেখতে গিয়ে দেখেছেন আরও 20 মিনিট আছে যখন আপনি নড়ে চড়ে বসেছেন এবং আপনি মনে মনে এতক্ষণ জাজ করছিলেন এবং চাচ্ছিলেন না যে এটা হোক, কিন্তু শেষ দৃশ্যের আগে সেটাই ঘটেছে। আবার মুভিটি দেখতে গিয়ে সেই বিখ্যাত এডগার অ্যালান পোয়ের সাথে এই মুভির চরিত্র এডগার অ্যালান পোয়ের রিয়েল লাইফ মিলিয়ে ফেলেছেন। ইতোমধ্যে গুগলও করেছেন, যা লেখকের বড় সাফল্য। কিন্তু কেউ কেউ এই মুভিকে গথিক স্টোরি বা ওভার অ্যাক্টেড ব্যাডলি রিটেন মার্ডার মিস্ট্রি হিসেবে আখ্যায়িত করেছেন। তবে ব্যক্তিগতভাবে এই মুভির সাউন্ড, সিনেমাটোগ্রাফি, বিশেষ করে সেই 1830 সালে নিউ ইয়র্ক এবং আমেরিকান সোসাইটির বেসিক রূপ যা এই সিনেমায় তুলে ধরা হয়েছে তা আমার দারুণ লেগেছে। মুভিটি একবার দেখা শুরু করলে আপনি শেষ করে উঠবেন বলে আমার ধারণা। অর্থাৎ মার্ডার মিস্ট্রি হিসেবে এই মুভি সার্থক। দর্শক, এই কয়েক মিনিটের ভিডিওতে সবকিছু কভার করা বেশ টাফ, তাই মূল সিনেমাটি দেখুন। আজ এ পর্যন্তই, নিচ্ছি বিদায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন আর বেশি বেশি মুভি দেখুন। আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট সহ শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। ধন্যবাদ।